আসসালামু আলাইকুম। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। টেন্স বিষয়ক এই ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারবেন শুরুতেই সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। মাত্র ৩টি কথায় পুরো ১২টি টেন্সের গঠন শিখতে পারবেন। মাত্র ৪টি বর্ণ দিয়ে যে কোনো টেন্স যুক্ত হাজার হাজার বাক্য গঠন করতে পারবেন। যেহেতু আপনি টেন্স অনুযায়ী বাংলা ও ইংরেজিতে বাক্য গঠন করা শিখে যাবেন, সেহেতু এখন থেকে এসে, লেটার, প্যারাগ্রাফ প্রভৃতি নির্ভুলভাবে বানিয়ে লিখতে পারবেন। ১২ রকমের টেন্স সম্পর্কে আমরা সবাই জানি, তারপরেও একটু সেই তালিকাটি দেখে নেব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ১২টি টেন্সকে আমরা যদি ৪টি গ্রুপে ভাগ করে নিই বা ৪টি গ্রুপে আলাদা করে নিই, তাহলে আমাদের এই টেন্স শেখার যে পরিশ্রম সেটা ৮০% কমে যাবে। যেমন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটাকে যদি আমরা একটা আলাদা গ্রুপ করি তাহলে দেখা যায় যে কন্টিনিউয়াসের সকল কন্টিনিউয়াসের গঠনটাই প্রায় সেম। কারণ কন্টিনিউয়াস মানেই হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব লাগবেই। আবার কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এই যে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সকল পারফেক্ট টেন্সেই কিন্তু হ্যাভ ভার্ব লাগবে। আবার পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং আমরা যদি এই যে টেন্স ১২টি টেন্স, এটিকে যদি আমরা ৪টি গ্রুপে ভাগ করে নেই তাহলে আমাদের পরিশ্রম অনেক কমে যাবে। সে কারণে আমরা এই ১২টি টেন্সকে ৪টি গ্রুপে ভাগ করে নেব। তো সেই ৪টি গ্রুপ দেখা যাক। ইনডেফিনিট গ্রুপ, ইনডেফিনিট গ্রুপের মধ্যে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। কন্টিনিউয়াস গ্রুপের মধ্যে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট গ্রুপের মধ্যে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস গ্রুপের মধ্যে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনি ৩টি কথা দিয়ে পুরো ১২টি টেন্সের স্ট্রাকচার জানতে পারবেন। তার প্রথম কথা হলো কন্টিনিউয়াস মানেই বি ভার্ব এবং কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। আমরা ৪টি গ্রুপে ভাগ করে নিয়েছি, তার মধ্যে কন্টিনিউয়াস একটি গ্রুপ। সেই গ্রুপের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস রয়েছে। তো দেখুন এই যে ৩ ধরনের কন্টিনিউয়াস, এই প্রত্যেক কন্টিনিউয়াসই অক্সিলারি ভার্ব বি এবং মেইন ভার্বের সাথে আইএনজি। এখন হয়তো পাস্ট কন্টিনিউয়াস যেটি, সেটিতে হয়তো বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার। আচ্ছা, সেটা আমরা একটু পরেই আসছি। আরেকটি হচ্ছে যে পারফেক্ট। পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ ভার্ব এবং পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যে ৪টি গ্রুপে ভাগ করে নিয়েছি তার মধ্যে পারফেক্ট গ্রুপ একটি এবং সেই পারফেক্ট গ্রুপের মধ্যে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এখন যদি কেউ বলেন যে পাস্ট পারফেক্টে কি তাহলে অক্সিলারি ভার্ব হ্যাভ? হ্যাঁ, অবশ্যই। কারণ আমার সেক্ষেত্রে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু হ্যাভই। কারণ এই হ্যাভই হচ্ছে মূল এবং বি হচ্ছে মূল। এই মূল, এই যে বি এবং হ্যাভ, আমরা গোল্ডেন রুল নাম্বার 2 যদি আসি তাহলে বলতে পারি যে বি এবং হ্যাভ এই দুটি হচ্ছে অক্সিলারি ভার্বের বেস ফর্ম। এই বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ অথবা আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এখন আমি যদি বলি বিন, এটাও কিন্তু বি ভার্ব। যদি বলি ওয়াজ ওয়্যার, এটাও কিন্তু বি ভার্ব। যদি বলি এম, ইজ, আর, এটাও কিন্তু বি ভার্ব। কিন্তু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি বলি হ্যাভ ভার্ব, তাহলে কিন্তু হ্যাভ ভার্ব বলতে কিন্তু শুধুমাত্র হ্যাভকে বোঝায় না, হ্যাভ, হ্যাজ, আবার হ্যাডকেও বোঝায়। আবার এই যে হ্যাড ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, একেও কিন্তু বোঝায়। তার মানে আমি যদি বলি যে পাস্ট পারফেক্ট, তাহলে কিন্তু পাস্টের জন্য হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড, কিন্তু সে কিন্তু হ্যাভ ভার্বই। আরেকটি কথা হলো ফিউচার মানেই হচ্ছে শ্যাল অথবা উইল, আর শ্যাল অথবা উইল মানেই হচ্ছে ভার্বের বেস ফর্ম। কখনো যদি আমাকে শ্যাল অথবা উইলের পরে বি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই বি ভার্বের বেস ফর্মটি ব্যবহার করতে হবে। কখনো যদি শ্যাল অথবা উইলের ঠিক পরেই হ্যাভ ভার্ব ব্যবহার করতে হয় তাহলে কিন্তু শুধু এই হ্যাভই ব্যবহার করতে হবে, হ্যাজ অথবা হ্যাড এগুলো ব্যবহার করা যাবে না ঠিক পরেই। কারণ বলাই আছে যে ফিউচার মানেই, যেখানেই ফিউচার সেখানেই শ্যাল উইল,
আর যেখানেই আমার এই শ্যাল উইল আছে তারপরেই আমাকে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে, সেটা অক্সিলারি ভার্ব হ্যাভ বা বি এর হোক বা যে কোনো ভার্বের হোক। টেন্স বলেন আর স্পোকেন ইংলিশ বলেন, ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলটি নিয়ে এবার আমি আলোচনা করব। মাত্র 4টি বর্ণ মনে রেখে আপনি যে কোনো টেন্সে বাক্য গঠন করতে পারবেন, যে কোনো বাক্য দেখে বলে দিতে পারবেন এই বাক্যটি কোন টেন্সে পড়েছে। ক্রিয়া বা ভার্বের শেষে, হ্যাঁ ক্রিয়া মানে হচ্ছে কাজ, ক্রিয়া বা ভার্বের শেষে যদি ল থাকে তাহলে সেটি অবশ্যই পাস্ট টেন্স। যেমন আমি হেঁটেছিলাম, ল রয়েছে, সুতরাং এটি হচ্ছে পাস্ট টেন্স। যদি ব থাকে তাহলে অবশ্যই সেটি ফিউচার টেন্স। যেমন আমি হাঁটবো, এই ব রয়েছে, সুতরাং এটি হচ্ছে ফিউচার টেন্স। যদি তে থাকে তাহলে অবশ্যই সেটি কন্টিনিউয়াস। যেমন আমি হাঁটতেছি বা হাঁটিতেছি। হ্যাঁ, আপনাকে সাধু ভাষায় চিন্তা করতে হবে। আপনি মুখে হয়তো বললেন চলিত ভাষায়, কিন্তু মাথায় আপনাকে সাধু ভাষায় চিন্তা করতে হবে। আচ্ছা, যদি আ থাকে তাহলে অবশ্যই পারফেক্ট টেন্স। যেমন আমি হাঁটিয়াছি। এখন হয়তো আপনি বলবেন যে এই তো বোধহয় লবতেয়া মানে আসো আসিয়েছেন, তেসো তেসিতেছেন, এই শুরু হয়ে গেল। বিষয়টি একেবারেই তা নয়। সম্পূর্ণ মৌলিক একটি বিষয়, অনেক গবেষণালব্ধ একটি বিষয়। যদি পুরো বিষয়টি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি আরেকবার রিপিট করি, যদি ল থাকে তাহলে পাস্ট টেন্স। যেমন আমি হেঁটেছিলাম, আপনাকে কিন্তু টেন্সের সংজ্ঞা মুখস্থ করতে হচ্ছে না, কারণ আমি হেঁটেছিলাম এই যে বাক্যটি, এটি দেখেই কিন্তু সংজ্ঞা বলে দেয়া যায় যে অতীতকালে কোনো কাজ হয়েছিল। আমি হাঁটবো, ভবিষ্যতে কোনো কাজ হবে, এই যে সংজ্ঞা কিন্তু আমি এই বাক্য দেখেই বলে দিতে পারছি। সুতরাং এমনিতেও সংজ্ঞা গুরুত্বপূর্ণ নয়, আপনি যদি বাক্য গঠন করতে পারেন সংজ্ঞা এমনিতেই চলে আসে। আমি হাঁটতেছি, কোনো কাজ চলতেছে, চলমান। আমি হাঁটিয়ে আছি, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, আমি হাঁটিয়ে আছি। সুতরাং এটি হচ্ছে পারফেক্ট টেন্স। এখন যদি এরকম হয় যে পাস্ট পারফেক্ট, তো সেক্ষেত্রে ল থাকবে, আবার পাস্টের জন্য ল থাকবে এবং পারফেক্টের জন্য আ থাকবে, সেগুলো আমরা সামনে শিখব। আরেকটি কথা হচ্ছে ল, ব, তে, আ এর কোনোটি যদি না থাকে তাহলে সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি বই পড়ি, অথবা আমি পড়ি, আমি যাই, আমি দৌড়াই, আমি উঠি, আমি হাঁটি, আমি খাই, করি, আমি দেখি। এই যে ক্রিয়া বা এই যে ভার্ব, এগুলোর মধ্যে কোথাও কিন্তু ল, ব, তে, আ এগুলো নেই। এ কারণেই এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সূর্য পূর্ব দিকে ওঠে, দেখুন ওঠে ওঠে ওঠে, এই ওঠে শব্দটার শেষে কোথাও ল, ব, তে, আ আছে? নেই। সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি বাজারে যাই, যাই শব্দটির শেষে কোথাও কি ল, ব, তে, আ আছে? নেই। সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আপনি শত শত বাক্য গঠন করতে পারবেন, দেখে বলে দিতে পারবেন এটি কোন টেন্স। আচ্ছা, এখন আরেকটি কথা, আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন যে আমি ফুটবল খেলি, আপনি যে বললেন যে ক্রিয়ার শেষে ল থাকবে, তাহলে এই যে আমি ফুটবল খেলি এই বাক্যটি কি তাহলে পাস্ট টেন্স? এই যে এই কথাটাই আপনাকে বুঝতে হবে যে খেলি বা খেলা, এই যে শব্দটি, এই শব্দটি গঠনগতভাবেই কিন্তু ল আছে। এই শব্দটি গঠন করতে বা লিখতে গেলেই কিন্তু ল লাগে। এখন সেই ল আর এই যে ক্রিয়ার কাল নির্ণয়ের যে ল, এটা যে এক নয়, সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনি যদি এটুকু না বুঝেন তাহলে তো আমার পক্ষে আপনাকে বোঝানো সম্ভব নয়। আমি ফুটবল খেলি, এই যে খেলি শব্দটা লিখতেই ল লাগে। এখন সেই ল, যে শব্দটা লিখতে ল, ব, তেয়া লাগে, সেই যে ল, ব, তেয়া আর এই যে কাল নির্ণয়ের যে ল, ব, তেয়া, এটা কি এক হতে পারে? কখনোই নয়। সে বাড়ি যায়, এই যায় শব্দটি লিখতেই কিন্তু অন্ত্যেষ্টিয় লাগে। এখন এখানে যদি কেউ বলেন যে এই যে অন্ত্যেষ্টিয় আছে, অতএব এটি কি পারফেক্ট টেন্স? না, এটা যায় শব্দটি লিখতে অন্ত্যেষ্টিয় লাগে। এই খেলি শব্দটি বা খেলা বা খেলি শব্দটি বলতে গেলে এক্ষেত্রে বা তৈরি করতে গেলে ল লাগে। এই ক্ষেত্রে কিন্তু এই ল আর এই যে লবতেয়া এর ল, কাল নির্ণয়ক, এটা কিন্তু এক নয়। একটু পরেই আমরা টেন্স বিষয়ের মূল আলোচনায় চলে যাব। তবে তার আগে আরেকবার বলে নেই যে আমার ইংরেজিতে টেন্স গঠন করার বা স্ট্রাকচার নির্ণয়ের মূল হাতিয়ারই হলো কন্টিনিউয়াস মানেই বি ভার্ব, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, এই বিষয়টি মনে রাখা। পারফেক্ট মানেই হ্যাভ ভার্ব, পারফেক্ট যেখানে সেখানেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার যেখানে সেখানেই শ্যাল অথবা উইল, আর শ্যাল উইল যেখানে সেখানেই কিন্তু ভার্বের বেস ফর্ম। এটি হচ্ছে ইংরেজিতে টেন্স গঠন করার হাতিয়ার। আর বাংলায় টেন্স গঠন করার হাতিয়ার হলো ল, ব, তে, আ। অর্থাৎ এক্ষেত্রে মাত্র 4টি বর্ণে ল, ব, তে, আ। ল থাকলে ভার্বের
সেটি পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, তে থাকলে কন্টিনিউয়াস টেন্স এবং আ থাকলে পারফেক্ট টেন্স, এবং ল ব তে আ এর কোনোটি যদি না থাকে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটি হচ্ছে বাংলায় টেন্স নির্ণয়, তো বাংলায় যে কোনো বাক্য গঠন। আরেকটি হচ্ছে ইংরেজিতে টেন্স নির্ণয়ের সূত্র হলো কন্টিনিউয়াস মানি বি ভার্ব, কন্টিনিউয়াস মানি আরএনজি, পারফেক্ট মানি হ্যাভ ভার্ব, পারফেক্ট মানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার মানি শ্যাল উইল যেখানে ভার্বের বেস ফর্ম সেখানে। আর একটি কথা, এই যে এই ফর্মটিও আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, একেবারেই মুখস্থ, যে বি ভার্ব মানি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রে কিন্তু আমি এই প্রেজেন্টের জন্য বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব, যেখানে পাস্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রে কিন্তু বি ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব, আর যেক্ষেত্রে পাস্ট পারফেক্ট সেক্ষেত্রে কিন্তু বি হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব। তার মানে এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। চলে যাচ্ছি টেন্সের মূল আলোচনায়। আমি পুরো 12টি টেন্সে একটি ভার্ব ব্যবহার করেছি, সেটি হচ্ছে রিড, যাতে আলোচনার পরিসর না বাড়ে, যাতে বুঝতে সহজ হয়। যদি আলাদা আলাদা ভার্ব ব্যবহার করতাম তাহলে বুঝতে হয়তো কঠিন হতো, সে কারণে আমি একটি ভার্বই ব্যবহার করেছি, আর ইএডি, রিড। আর একটি সেন্টেন্স, সেটি হচ্ছে আমি পড়ি। এটা হচ্ছে মূল সেন্টেন্স, আমি পড়ি, আমি পড়েছিলাম, আমি পড়বো, আমি পড়তে থাকবো, যাতে একটি সেন্টেন্স যদি হয় তাহলে বুঝতে যাতে সহজ হয়। তো রিড ভার্বটির একটি সমস্যা হলো যে এর তিনটি ফর্মই দেখতে একই রকম। প্রেজেন্ট ফর্মও দেখতে আর ইএডি রিড দেখতে একই রকম, পাস্ট ফর্মও দেখতে একই রকম, পাস্ট পার্টিসিপল ফর্মও দেখতে একই রকম। যেমন আরেকটি ভার্ব যদি বলি ডব্লিউ আর আই টি, রাইট, এটির ফর্ম কিন্তু আলাদা। রাইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডব্লিউ আর আই টি, রাইট, এটার পাস্ট ফর্ম হচ্ছে ডব্লিউ আর ও টি, রোট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডব্লিউ রিটেন, ডব্লিউ আর আই ডাবল টি ইএন। কিন্তু রিড ভার্বটির সমস্যা হলো যে এটি প্রেজেন্ট ফর্মও দেখতে যেরকম, পাস্ট ফর্মও দেখতে যেরকম, পাস্ট পার্টিসিপল ফর্মও দেখতে সেরকম, কিন্তু উচ্চারণে একটু পার্থক্য রয়েছে। প্রেজেন্ট ফর্মের উচ্চারণটা হচ্ছে আরইএডি রিড, আর পাস্ট ফর্মের উচ্চারণটা হচ্ছে আরইএডি রেট, আর পাস্ট পার্টিসিপল ফর্মের উচ্চারণটা হচ্ছে রেট। মূল আলোচনা যাওয়ার আগে সেন্টেন্সের বেসিক প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই সাবজেক্ট, আমরা জানি প্রথমে যে কোনো সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে এবং তারপরে অবজেক্ট ব্যবহৃত হয়। তো সাবজেক্ট ভার্বের কাছে যদি কে প্রশ্ন করি তাহলে উত্তরে সাবজেক্ট পাওয়া যায়। এক্ষেত্রে যদি রিড ভার্বটির কাছে প্রশ্ন করি যে কে পড়ে, তাহলে উত্তর আসে আই, আমি পড়ি, এই আই হচ্ছে সাবজেক্ট। যদি প্রশ্ন করি কি পড়ে, হ্যাঁ কি পড়ি, তাহলে উত্তর আসে এ নিউজ পেপার বা একটি সংবাদপত্র, এই এ নিউজ পেপার হলো অবজেক্ট। তাহলে সেন্টেন্সের বেসিক প্যাটার্ন হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে এবং তারপরে অবজেক্ট বসবে। আর ভার্বের কাছে যদি আমি কে প্রশ্ন করি তাহলে উত্তরে কে বা কারা প্রশ্ন করি তাহলে উত্তরে সাবজেক্ট পাওয়া যায়। আর যদি ভার্বের কাছে কি প্রশ্ন করি তাহলে বা কাকে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যায়। এক্ষেত্রে এ নিউজ পেপার হলো অবজেক্ট। যদিও আমি পুরো 12টি টেন্সে অবজেক্ট লিখিনি, শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত লিখেছি। অবজেক্ট লিখিনি এ কারণে, কারণ অবজেক্ট তো অপরিবর্তিতই থাকে, ভার্বের পরে অবজেক্ট বসে, এটা সবাই জানে। তো কাজেই এটা দিয়ে আলোচনার পরিসর না বাড়িয়ে, সবচেয়ে কঠিন হলো যে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্বটা সঠিকভাবে ব্যবহার এবং তারপরে মেইন ভার্বটার সঠিক ব্যবহার, এটা যদি করা যায় তাহলে অবজেক্ট তো অবজেক্টই, অবজেক্টের তো আর কোনো পরিবর্তন নেই। টেন্স বিষয়ক মূল আলোচনায় চলে এলাম। ইনডেফিনিট গ্রুপের মধ্যে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। তো শুরুতেই বাংলায় টেন্স নির্ণয় করব, তারপরে ইংরেজি টেন্স গঠন নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ক্রিয়ায় ল ব তে আ এর কোনোটি থাকবে না। আমি পড়ি, পড়ি শব্দটির মধ্যে বা শেষে কোথাও ল ব তে আ নেই, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই বাক্যটি যদি আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করি তাহলে বলতে হবে আমি পড়েছিলাম, কারণ পাস্ট মানি হচ্ছে ল, যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স শুধুমাত্র ল লাগবে, তাহলে আমি পড়েছিলাম। ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার মানি হচ্ছে ব, তাহলে এই বাক্যটিকে আমি যদি ফিউচার ইনডেফিনিট টেন্সে নিতে চাই তাহলে বলতে হবে আমি পড়ব, কারণ ফিউচারের জন্য আমার একটি ব লাগবে, আমি পড়ব। এবার ইংরেজি টেন্স নিয়ে আলোচনা করা যাক, ইংরেজি গঠন নিয়ে আলোচনা করা যাক। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স হলো 12টি টেন্সের মধ্যে এমন দুটি টেন্স যে টেন্স দুটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাই এই দুটি টেন্স একটু আলাদাভাবে মনে রাখতে হবে। সেটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্স দুটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে।
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয় বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মটি বসে, কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো কিছু নেই। আই রিড, এক্ষেত্রে রিড না, হবে রেড, কারণ রিডের পাস্ট ফর্ম হচ্ছে রেড, দেখতে একই রকম। ফিউচার ইনডেফিনিট টেন্স বলেছিলাম যে ফিউচার মানেই হচ্ছে শ্যাল অথবা উইল। তো ফিউচার ইনডেফিনিট টেন্স অবশ্যই শ্যাল অথবা উইল বসবে, যেহেতু আই, তো আই এর পরে শ্যাল। যদি আই না থেকে হি থাকতো তাহলে আমি উইল ব্যবহার করতাম। তার মানে হচ্ছে ফিউচার মানেই হচ্ছে শ্যাল অথবা উইল। তাহলে আই শ্যাল রিড। কন্টিনিউয়াস গ্রুপে আসা যাক। কন্টিনিউয়াস গ্রুপের মধ্যে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আরেকটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। প্রথমেই বাংলায় গঠন নিয়ে আলোচনা করব, তারপরে ইংরেজি গঠন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের জন্য তে লাগবে, তাহলে আমি পড়িতেছি, তে তে থাকায় বোঝা যায় যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু বেশি খেয়াল করতে হবে আপনাকে যে পাস্ট এবং কন্টিনিউয়াস অর্থাৎ দুটি বিষয় কিন্তু এক্ষেত্রে জড়িত। একটি হচ্ছে পাস্ট, তার মানে পাস্টের জন্য ল লাগবে, কন্টিনিউয়াসের জন্য তে লাগবে। তাহলে আমি পড়িতেছিলাম, আপনাকে আমি পূর্বেই বলেছি যে আপনাকে কথাটা চিন্তা করতে হবে সাধু ভাষায়। আপনি মুখে যাই বলেন, কিন্তু আপনাকে ব্যাকে অর্থাৎ মাথায় চিন্তা করতে হবে কিন্তু সাধু ভাষায়। যাই হোক, পাস্ট কন্টিনিউয়াস, পাস্টের জন্য ল লাগবে, কন্টিনিউয়াসের জন্য তে লাগবে, তাহলে আমি পড়িতেছিলাম। ফিউচার কন্টিনিউয়াস, দুটি বিষয় জড়িত। ফিউচারের জন্য ব লাগবে, কন্টিনিউয়াসের জন্য তে লাগবে। আমি পড়িতে থাকব বা থাকিব। তাহলে একদিকে আমার ফিউচারের জন্য ব ব্যবহার করেছি, আর অন্যদিকে কন্টিনিউয়াসের জন্য তে ব্যবহার করেছি। তার মানে ফিউচার কন্টিনিউয়াস হলো তেও থাকবে, বও থাকবে। আমি বলেছিলাম যে ল ব তেয়ার ক্ষেত্রে ল হচ্ছে পাস্ট, ব মানে হচ্ছে ফিউচার, তে মানে কন্টিনিউয়াস, পারফেক্ট মানে হচ্ছে আ। এখন এবার আমি আলোচনা করব ইংরেজি গঠন নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই হচ্ছে বি ভার্ব। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি আলোচনা করেছিলাম যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ অথবা আর। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্বটি লাগবে, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ অথবা আর। সে কারণে আই এর পরে যেহেতু এম বসে তাই আমি এম ব্যবহার করেছি। যদি হি হতো তাহলে ইজ ব্যবহার করতাম, যদি দে হতো তাহলে কিন্তু আর ব্যবহার করতাম। যাই হোক, তাহলে কি হলো যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের ক্ষেত্রে বলেছিলাম যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে বি ভার্ব, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে কারণে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ অথবা আর এর যে কোনো একটি সাবজেক্ট অনুযায়ী। আর কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখুন ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস দেখেন ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস দেখেন ভার্বের সাথে আইএনজি, সর্বক্ষেত্রেই কিন্তু ভার্বের সাথে আইএনজি রয়েছে। তার মানে কন্টিনিউয়াসে সকল কন্টিনিউয়াসই ভার্বের সাথে আইএনজি, এজন্যই বলেছিলাম। তাহলে গঠন কিন্তু হয়ে গেল একই কথায়। আচ্ছা, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই বলেছিলাম বি ভার্ব, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে পাস্টের জন্য কিন্তু বি ভার্বের পাস্ট ফর্ম, আমরা জানি যে বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তাহলে আই এর জন্য ওয়াজ, কিন্তু যদি দে হতো তাহলে কিন্তু ওয়ার ব্যবহার করতাম, তাহলে আই ওয়াজ। আর রিডিং তো হবেই, কারণ কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার মানেই হচ্ছে শ্যাল অথবা উইল, আর কন্টিনিউয়াস মানেই তো ভার্বের সাথে আইএনজি। আরেকটি কথা বলেছিলাম যে ফিউচার মানেই হচ্ছে শ্যাল অথবা উইল, আর ফিউচার যেখানে শ্যাল অথবা উইল যেখানে, তারপরে কিন্তু ভার্বের বেস ফর্ম সেখানে। আর আমরা তো এটাও জানি যে কন্টিনিউয়াস মানেই বি ভার্ব। তা এখন এই শ্যালের পরে কিন্তু আমাকে বি ভার্বের বেস ফর্মটিই ব্যবহার করতে হবে, আমাকে অন্য ফর্ম ব্যবহার করলে চলবে না। কারণ আমি এই কথা কিন্তু বলেছিলাম যে ফিউচার মানে শ্যাল অথবা উইল, আর শ্যাল উইল যেখানে তার ঠিক পরেই ভার্বের বেস ফর্ম সেখানে। তাহলে বি হচ্ছে বি ভার্বের বেস ফর্ম। সুতরাং গোল্ডেন রুল 2 যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের নিশ্চয়ই মনে করার কথা যে শ্যাল অথবা উইলের ঠিক পরেই ভার্বের অক্সিলারি ভার্ব যদি হয় তার বেস ফর্মটি ব্যবহার করতে হবে। তাহলে আই শ্যাল
এরপরে বি ব্যবহার করতে হবে, কারণ কন্টিনিউয়াস মানেই হচ্ছে বি ভার্ব। তো সে কারণে যেহেতু শ্যালের পরে সেই বি কে ব্যবহার করতে হবে, তাহলে বেস ফর্মটা ব্যবহার করতে হবে। আর কন্টিনিউয়াস মানে আইএনজি, সুতরাং রিডিং। তাহলে কিন্তু আপনাকে আর গঠনের জন্য আলাদা স্ট্রাকচার পড়তে হয় না। যদি আপনি তিনটি কথা জানেন, সে তিনটি কথার মধ্যে হচ্ছে কন্টিনিউয়াস মানেই হচ্ছে বি ভার্ব, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানেই হ্যাভ ভার্ব, পারফেক্ট মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ফিউচার মানেই শ্যাল অথবা উইল, আর শ্যাল উইল যেখানে তারপরেই কিন্তু ভার্বের বেস ফর্ম সেখানে। পারফেক্ট গ্রুপে আসা যাক। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। শুরুতেই বাংলা গঠন, তারপরে ইংরেজি গঠন। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টের জন্য আ লাগবে, তাহলে আমি পড়ি আছি, পারফেক্টের জন্য আ। পাস্ট পারফেক্ট, পাস্টের জন্য ল লাগবে, পারফেক্টের জন্য আ লাগবে। আমি আবারও বলি, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের জন্য পাস্টের জন্য ল লাগবে আর পারফেক্টের জন্য আ লাগবে। তাহলে আমি পড়ি আ ছিলাম। ফিউচার পারফেক্ট, ফিউচারের জন্য ব লাগবে, পারফেক্টের জন্য আ লাগবে। শুরুতেই আলোচনা করেছিলাম যে ল ব তে আ। পাস্ট মানে হচ্ছে ল, ফিউচার মানে হচ্ছে ব, কন্টিনিউয়াস মানে হচ্ছে তে, পারফেক্ট মানে হচ্ছে আ। এই বিষয়গুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ফিউচার পারফেক্ট, ফিউচারের জন্য ব, পারফেক্টের জন্য আ। তাহলে আমি পড়িয়া থাকবো বা থাকিব। এবার ইংরেজি গঠন নিয়ে আলোচনা করা যাক। প্রেজেন্ট পারফেক্ট। তো পারফেক্ট মানেই আমরা গোল্ডেন টু থেকে জেনেছি যে পারফেক্ট মানেই হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ। এখন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, তাই অক্সিলারি ভার্ব হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আমরা জানি। তাহলে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হবে, আর আই এর পরে হ্যাভ ব্যবহৃত হয়, আর সকল প্লুরালের পরে হ্যাভ ব্যবহৃত হয়, আর সকল সিঙ্গুলারের পরে আই ব্যতীত, ইউ ব্যতীত সকল সিঙ্গুলারের পরে হ্যাজ ব্যবহৃত হয়। এটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে কোন সাবজেক্টের পরে কি অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। যাই হোক, তো আই এর পরে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই আই এর সাবজেক্টের পরে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ। আচ্ছা, এরপরে বলেছিলাম যে পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যদিও এক্ষেত্রে রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেড, উচ্চারণটা রেড, কিন্তু দেখতে রিডের মতোই, প্রেজেন্ট ফর্মের মতোই। আসি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ ভার্ব এবং পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পারফেক্ট যেহেতু, তাই হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটি ব্যবহৃত হবে, তাহলে হ্যাড, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড। ফিউচার পারফেক্ট, ফিউচার মানেই হচ্ছে শ্যাল অথবা উইল, আর পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে আই আর ফিউচার মানেই যেহেতু শ্যাল অথবা উইল, তাহলে আই এর পরে যেহেতু শ্যাল বসে, এটা একটু আগেই আপনারা জেনেছেন, তো আই এর পরে শ্যাল। আর শ্যাল যেহেতু এটি ফিউচার পারফেক্ট টেন্স, তো আমাকে অবশ্যই হ্যাভ ভার্ব তো লাগবেই, আর ওদিকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও লাগবে। কিন্তু শ্যাল এর পরে কিন্তু আমাকে একটি নিয়ম হলো যে শ্যাল অথবা উইল এর পরে অবশ্যই ভার্বের অক্সিলারি ভার্বের বেস ফর্মটি ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব হোক বা মেইন ভার্ব হোক, যেটাই হোক। তাহলে আমরা জানি যে অক্সিলারি ভার্ব হ্যাভ এর মেইন ফর্মটা বা বেস ফর্মটা কিন্তু হ্যাভ, হ্যাভ নিজেই বেস ফর্মে আছে। তাহলে শ্যালের পরে সেই বেস ফর্ম হ্যাভ, কারণ পারফেক্ট মানেই হ্যাভ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই সেটা হচ্ছে রেড। পারফেক্ট কন্টিনিউয়াস গ্রুপে আসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো বাংলায় আলোচনায় আসি। আমি, আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের জন্য আ লাগবে, কন্টিনিউয়াসের জন্য তে লাগবে। তাহলে আমি পড়িয়া যাইতেছি, আমি পড়িয়া যাইতেছি। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে আমি পারফেক্টের জন্য আও ব্যবহার করেছি, আর কন্টিনিউয়াসের জন্য তেও ব্যবহার করেছি। আমি পড়িয়া যাইতেছি, এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি দিয়ে বোঝায় যে একটি কাজ অতীতে শুরু হয়ে
বর্তমানেও কিছু সময় ধরে চলতেছে। আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা পড়তে যান, বই খুলে দেখেন, তাহলে দেখবেন সংজ্ঞাটা এমনই লেখা আছে। কিন্তু সেই সংজ্ঞা কিন্তু আমার মুখস্থ করার দরকার নেই। আমি কিন্তু এই বাক্যটি যে গঠন করতে পারলাম নিয়ম অনুযায়ী, সেখান থেকেই কিন্তু আমি সংজ্ঞা বলে দিতে পারতেছি। কারণ হচ্ছে আমি পড়িয়া যাইতেছি, তার মানে হলো কি, যে কোনো কাজ অতীতে শুরু হয়ে কিছু সময় ধরে চলতেছে, আমি পড়িয়া যাইতেছি, তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টের জন্য ল লাগবে, পারফেক্টের জন্য আ লাগবে এবং কন্টিনিউয়াসের জন্য তে লাগবে। আমি পড়িয়া যাইতেছিলাম, আমি পড়িয়া যাইতেছিলাম, অর্থাৎ পারফেক্টের জন্য আ ব্যবহার করেছি, কন্টিনিউয়াসের জন্য তে ব্যবহার করেছি, পাস্টের জন্য ল ব্যবহার করেছি। তার মানে আমি পড়িয়া যাইতেছিলাম, অতীতকালে কোনো একটি কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতেছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আমার কিন্তু সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই, এই যে বাক্যটি এইটি দেখেই কিন্তু আমি সংজ্ঞা বলে দিতে পারতেছি। অর্থাৎ এটি হচ্ছে মূল জিনিস। বাক্য গঠন করতে পারলে আপনার সংজ্ঞা কেন, সবকিছুই আপনি পারবেন। এরপরে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের জন্য ব লাগবে, পারফেক্টের জন্য আ লাগবে, কন্টিনিউয়াসের জন্য তে লাগবে। তাহলে আমি পড়িয়া যাইতে থাকিব বা থাকব। আপনি যদি এইটুকু জানেন যে কোনটির জন্য কি লাগবে, তাহলে কিন্তু গঠন করে এমনিতেই গঠন করে ফেলতে পারবেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের জন্য ব লাগবে, পারফেক্টের জন্য আ লাগবে, কন্টিনিউয়াসের জন্য তে লাগবে। আমি পড়িয়া যাইতে থাক। এবার আমি আসি ইংরেজিতে গঠন কি রকম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্টের জন্য আমরা জানি যে পারফেক্ট মানি হ্যাভ, হ্যাভ ভার্ব, আর পারফেক্ট মানি হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ, আর পারফেক্ট মানি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভালো কথা। আর কন্টিনিউয়াস এর কথা বলেছিলাম যে কন্টিনিউয়াস মানি হচ্ছে বি ভার্ব, কন্টিনিউয়াস মানি হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখুন যে আই এর পরে হ্যাভ, কারণ হচ্ছে আমার পারফেক্ট মানি যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাভ, তো সেক্ষেত্রে আই এর পরে হ্যাভ পারফেক্টের জন্য দিলাম। এরপরে কন্টিনিউয়াস রয়েছে, কন্টিনিউয়াস মানি হচ্ছে বি ভার্ব। তাহলে কখনোই আমি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের বেস ফর্ম কখনোই লিখতে পারবো না। এরপরে সব সময় মনে রাখবেন এই রুলটি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে সব সময় এর ঠিক পরেই যে ভার্বটি বসবে সেই ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে আই হ্যাভ, এখন যেহেতু কন্টিনিউয়াস মানেই যেহেতু বি ভার্ব, তাহলে কিন্তু বি এর পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করতে হবে, কারণ হ্যাভ এর পরে আমি কখনোই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারবো না, অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা জানি যে গোল্ডেন রুল 2 তে পড়েছি যে অবশ্যই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, তাহলে আই হ্যাভ বিন। আর কন্টিনিউয়াস মানি হচ্ছে ভার্বের সাথে আইএনজি, সে কারণে কিন্তু ভার্বের সাথে আইএনজি রিডিং। তো এখন সব শর্তই কিন্তু পূরণ হলো, পারফেক্ট মানেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি হলো এই যে বিন, আর পারফেক্ট মানেই কিন্তু আবার হ্যাভ ভার্ব ব্যবহৃত হলো। আর কন্টিনিউয়াস মানে কিন্তু সেই বি ভার্ব ব্যবহৃত হলো ঠিকই, আচ্ছা সেটা এখানে কেন বিন হলো তো বললামই। আর রিডিং, এই দেখুন ভার্বের সাথে কিন্তু আইএনজি, দেখুন এটার প্রত্যেকটাতে কন্টিনিউয়াস রয়েছে, তাই প্রত্যেকটিতে কিন্তু ভার্বের সাথে কন্টিনিউয়াস মানেই আইএনজি। দেখুন রিডিং, রিডিং, রিডিং সবগুলোতে। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন আমি জানি যে পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ ভার্ব। এখন যেহেতু পাস্ট পারফেক্ট, তো হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে হ্যাড, সে কারণে আই এর পরে হ্যাড। আর একটু আগেই বললাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কখনোই ভার্বের বেস ফর্ম বসে না, সব সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের জন্য তো আমাকে বি ভার্ব ব্যবহার করতে হবে, সেই বি ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে, কারণ হ্যাড এর পরে বি কখনোই ব্যবহার করা যাবে না, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে সে কারণে হ্যাড বিন। আর কন্টিনিউয়াস মানেই তো ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার মানেই হচ্ছে, বলেছিলাম যে ফিউচার মানেই হচ্ছে শ্যাল অথবা উইল, তাহলে আই এর পরে তো শ্যাল বসে, সেটা একটু আগেই বলেছি, তাহলে আই শ্যাল। এরপরে পারফেক্ট মানেই তো হ্যাভ ভার্ব, তো আই শ্যাল হ্যাভ এরপরে, এবং যেহেতু কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস মানেই যেহেতু আমার বি ভার্ব, তো হ্যাবের পরে আমি যখনই সেই বি ভার্ব ব্যবহার করতে যাব তখনই দেখলাম যে পূর্বে হ্যাভ রয়েছে, তাই অবশ্যই তো সেই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন ব্যবহার করতে হবে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন। এরপরে যেহেতু কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাই রিডিং, সকল কন্টিনিউয়াসই ভার্বের সাথে আইএনজি, তাই রিডিং। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের দুটি বই রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। এই বইটি ষষ্ঠ থেকে একেবারে বিসিএস পর্যন্ত এই বইটিতে গ্রামাটিক্যাল যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকস গুলো রয়েছে সেই টপিকস গুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে একেবারে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি একটু পড়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়েছি, আপনি চাইলে কিছু অংশ পড়ে দেখতে পারেন এবং পড়ে দেখে যদি ভালো লাগে তাহলে কেবলমাত্র বইটি আপনি অর্ডার করতে পারেন। বইটি অর্ডার করার জন্য শুধুমাত্র অনলাইনে আপনাকে অর্ডার করতে হবে, শুধুমাত্র অনলাইনে। এবং অনলাইনে আপনি বইটি কিভাবে কিনবেন সেটির বিস্তারিত নির্দেশনা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। রাইটিং এর উপরে আমাদের আরেকটি বই রয়েছে, বইটির নাম হচ্ছে কলেজিয়েট অ্যান্ড এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই বইটিও ষষ্ঠ থেকে একেবারে বিসিএস পর্যন্ত ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর দুর্দান্ত টিপস সমৃদ্ধ। এই বইটি আপনাকে প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, সিভি রাইটিং প্রভৃতি কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে। কারণ আপনি এই বইটি পড়ে জানতে পারবেন এক প্যারাগ্রাফ ফরম্যাট ব্যবহার করে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়, এক কম্পোজিশন ফরম্যাট ব্যবহার করে কিভাবে অনেকগুলো কম্পোজিশন লেখা যায়, এক লেটার ফরম্যাট ব্যবহার করে কিভাবে অনেকগুলো লেটার লেখা যায়। এছাড়াও ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এই বইটিতে। আপনি যদি পড়েন তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং খুব অনায়াসেই শিখতে পারবেন। এই বইটিও ক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে কিনতে পারবেন এবং অনলাইনে কিভাবে কিনবেন তার নির্দেশনা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর আপনি চাইলে বইটির কিছু অংশ পড়ে দেখতে পারেন। পড়ে দেখার ক্ষেত্রেও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি চাইলে কিছু অংশ পড়ে দেখতে পারেন। পড়ে দেখে যদি ভালো লাগে তাহলে বইটি আপনি ক্রয়ের জন্য অনলাইনে, শুধুমাত্র অনলাইনে অর্ডার করতে পারেন। বইটির দাম হচ্ছে 240 টাকা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।